মিরপুরের ভাসান থেকে ভয়াবহ আগুনে পুড়ল বস্তির ৩ শতাধিক ঘরবাড়ি। ২ ঘন্টার চেষ্টায় নির্বাপন, খোলা আকাশের নিচে শত শত পরিবার। আমাদের দোতলা ছিল, দোতলা সব পুড়ে গেছে, আমাদের কিছুই নেই, আমরা একদম অসহায় হয়ে গেছি। আমি এনতে একটা জিনিস বার করে যাইতে যাইতে দেই একেবারে সব শেষ। টিভি পিরি যা আছে সব শেষ, খালি জানটা লয়ে বাড়িছে বলে। চট্টগ্রামে হঠাৎ সক্রিয় স্বর্ণ চুরি ছিনতাই চক্রের সদস্যরা। একের পর এক ঘটনায় শহরে আতঙ্ক। ২ জন গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। এদের লিডার আছে, এদের আরো বড় মাথা আছে, তো সেগুলোও আমরা তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেগুলোও জানবো এবং তাদেরকেও আমরা আইনের আওতায় আনতে পারবো। রাতে কয়েক জেলায় কালবৈশাখীর তাণ্ডব, ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি। শেরপুরে ভাঙা বাঁধ দিয়ে ঢুকছে পানি, প্লাবিত ১০ গ্রাম। কুমিল্লায় বজ্রাঘাতে বাড়ছে জানমালের ক্ষতি, কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ স্থানীয়দের। সচেতনতার বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। ঠাকুরগাঁওয়ে উন্নয়ন প্রকল্পের ঠিকাদারের তালিকায় ইউএনওর নাম, ভূমি অফিস সংস্কার নিয়ে ৯/৬ অভিযোগ, কারিগরি ত্রুটি দাবি সরকারি কর্মকর্তার। পরিধি ও সুবিধা বাড়ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। চলতি অর্থ বছরে বরাদ্দ মোট বাজেটের ১৭%। ভর্তুকির অর্থ যথাযথ ব্যবহারের তাগিদ বিশ্লেষকদের। এই যে ১৩০-৪০টা যে প্রোগ্রাম, এইগুলো প্রোগ্রামের টার্গেটিংটা সঠিকভাবে সঠিক ব্যক্তির কাছে বা সঠিক পরিবারের কাছে এটা পৌঁছানো, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। গাজায় ইসরায়েলের বর্বরতা চলছেই। অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টের ৩য় দিনে ১.৫ শতাধিক প্রাণহানি। যুদ্ধ বন্ধে আবারও হামাসকে একগুচ্ছ শর্ত দিল তেল আবিব। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীর মিরপুরে আগুনে পুড়ল ভাসানটেক বস্তি। ভাসানটেকের পশ্চিম গোদারহাট নতুন বস্তিতে লাগা আগুনে ৩ শতাধিক বাড়ি পুড়ে ছাই। আগুনে হতাহতের খবর নেই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি এখনো। সব হারিয়ে খোলা আকাশের নিচে শত শত পরিবার। আগুনের সময় বস্তিতে লুটপাটের অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। রোববার সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে ভাসানটেকের পশ্চিম গোদারঘাট নতুন বস্তিতে। ২.৫ ঘন্টার আগুনে বস্তির অর্ধেক কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে যায়। আমার কি সর্বনাশ হইল রে। আধ ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নির্বাপনের সময় লাগে প্রায় ২ ঘন্টা। প্রত্যক্ষদর্শীরা জানায়, অল্প সময়ের মধ্যে পুরো বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে। এই আগুনে ৩ শতাধিক ঘর পড়েছে। অনেকেই হারিয়েছেন শেষ সম্বলটুকু। এই ৩ মাস হয়েছে কেবল উঠাইছি, কিস্তিতে উঠাই গর্তে উঠাইছি। খালি মেয়ে জামাই আসলো, মাইয়া আসলো, অফিসে হারা বাসায় ছিল না। ঘরের কোনো কিছুই বার করতে পারি নাই। চাল টাল দান যা দান সার বাদ দিয়ে সব যা আছে ঘরের জিনিস, টিভি পিরি যা আছে সব শেষ, খালি জানটা লয়ে বাড়িছে বলে। আমি লাস্টে গাড়ি থেকে এসে দেখি আমাদের ঘর বসা পুড়ে গেছে, আমি কিচ্ছু বাড়ি করতে পারি না, আমাদের সব পানিতে ডুবে গেছে চললা। অভিযোগ করেন, লেলিহান শিখায় যখন ঘরবাড়ি পুড়ছিল তখন লুটপাট চালায় দুর্বৃত্তরা। এখন আমার ছোট ভাই গাড়ি পাইতেছে না, গ্যারেজ এইখানে ওর গ্যারেজে রাখছে, গ্যারেজ ভাঙা গাড়ি নিয়ে গেছে। এরকম লুটপাট, এখানে কিছু মানুষ আসছে আগুন নিভাইতে, কিছু মানুষ আসছে লুটপাট করতে। টাকাটা যখন ব্যাগের থেকে আনতাম কিছু টাকাটিও নাই, ৫,০০০ টাকা ছিল আমার ব্যাগের ভিতরে নাই। আমার ঘরে ভাই আমি কিচ্ছু নিতেই না, আমার এই যে কানে দুলি আছে আর গলারটা নাই, আবার ঘরে যে যাবতীয় জিনিস ছিল ড্রেসিং টেবিল, লটক, খাট, মানে সব হারানো মানুষের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা চেয়েছেন তারা। মাথা গুজার ঠাঁই কিভাবে করব, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যদি আমাদের সরকার আমাদের পাশে দাঁড়ায়, হয়তো আমরা
একটু সহযোগিতা যদি সরকার করে তাইলে হয়তো আমরা মাথা গোজার ঠাঁই করতে পারবো। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। আশুলিয়ায় পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে, তবে কেউ হতাহত হয়নি। রোববার মধ্যরাতে পুরাতন ইপিজেড এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, মহাসড়কে পার্কিং করে রাখা লাভবাইক পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পান তারা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনেন আগুন, তবে ততক্ষণে পুড়ে যায় বাসটির বেশিরভাগ অংশ। থেমে থাকা বাসে আগুন লাগায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, অসাবধানতাবশত ফেলে দেয়া সিগারেটের অংশ থেকে লাগতে পারে আগুন। গাড়িতে স্টাফ আছিল, স্টাফ কয়লা আনতে গেছে পাম্পে। স্টাফকে ফোন দিচ্ছি, কিরে গাড়িতে বলে আগুন করছে, আমি তো করতে পারি। গাড়িটা অফ হয়েছে, পরে গাড়িটা লকমক করে তালা মাইরা আমি বলছি তো ফ্রেশ টেস্ট হয়ে আয়, তো 10 মিনিট হইব না। অমনি আমার মা ওখানে ফোন করছে যে গাড়ির কাগজ লাগছে। আমি ধরো এই যে গাড়ির কাগজ লাগছে, অবশিষ্টাংশ বা অয়েল জামানোর আগে ভিতরে যে ড্রাইভারের সাথে কথা বলে আমরা জানছি 15-20 মিনিট আগেই গাড়িটা রেখে এসে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে স্থানীয় সময় রোববার রাতে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই দাবি জানান তিনি আরও বলেন, দেশের মানুষ নির্বাচন চায়, এর জন্য গত 15 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি। তাই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দলটি এমন একটি সরকার গঠন করবে যারা মানুষের কল্যাণে কাজ করবে। তারেক রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্কুলের সিলেবাস ঢেলে সাজানো, স্কুল হান্টের মাধ্যমে খেলোয়াড় তৈরি এবং ঢাকায় 2টি ওয়ার্ড মিলে একটি মাঠ করা হবে। এ সময় তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নানা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন। দেশের ক্রীড়াঙ্গনে প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোর অবদানের কথা তুলে ধরেন তারেক রহমান। কোকোর বড় ভাই হিসেবে নিজেকে গর্বিত মনে করেন বলেও জানান তিনি। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে, ধরেন আমরা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছি, ডিসেম্বরে যদি নির্বাচন ইনশাআল্লাহ হয়, এই সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন দিলে পরে অথবা যেই টাইমই তারা বলছে, যদিও আমরা চাইছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে। চট্টগ্রামে এমন একাধিক চক্র সক্রিয় যাদের চোখ শুধু স্বর্ণের দিকে। তাদের কৌশল অভিনব। কারো টার্গেট স্বর্ণ ব্যবসায়ী, আবার কেউ আত্মীয়ের ছদ্মবেশে ঢুকে পড়ে বাসাবাড়িতে। চট্টগ্রামে কয়েকটি ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্প্রতি অস্ত্রের মুখে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার 2 জন পুলিশকে জানিয়েছে তাদের কৌশল। গত 8 মে সকালে নিজ কর্মস্থল হাজারীগলিতে যাওয়ার পথে রেলওয়ে পাবলিক স্কুলের সামনে বাস থেকে স্বর্ণ ব্যবসায়ী অভিষেক বড়ুয়াকে টেনে নামায় 7-8 জনের একটি চক্র। অস্ত্রের মুখে 25 লাখ টাকা মূল্যের 4টি স্বর্ণের চুড়ি ও 2টি মোবাইল হাতিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার 10 দিন পর আরমান ও সাজু নামে 2 জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে পাওয়া যায় 13 ভরি স্বর্ণ ও নগদ 3,30,000 টাকা। পুলিশ জানায়, ছিনতাই করা 4টি চুড়ি গলিয়ে ফেলেছিল তারা। কে তাদেরকে তথ্য দিল, কে ফলো করছে, এগুলো আমরা জানতে পেরেছি। আসলে এদের লিডার আছে, এদের আরো বড় মাথা আছে, তো সেগুলোও আমরা তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেগুলোও জানবো এবং তাদেরকেও আমরা আইনের আওতায় আনতে পারবো। চট্টগ্রামে এমন ঘটনা ঘটছে আরও। সক্রিয় একাধিক চক্র যারা শুধু স্বর্ণ ব্যবসায়ীদেরকেই টার্গেট করে। হাজারীগলি বা অন্যান্য মার্কেটের ব্যবসায়ীরা স্বর্ণ নিয়ে বের হলে গতিবিধি অনুসরণ করে। এরা আসলে এই সমস্ত ব্যবসায়ীদেরকে ফলো করে। হ্যাঁ, এদের যে এরা তো যাদের মানে ছিনতাই বা এই ধরনের অপরাধ যারা করে তারা কিন্তু একেবারে কোনো ধরনের প্রিপারেশন ছাড়া করে এরকম কিন্তু এরা নয়। এরা কিন্তু পরিকল্পিতভাবেই করে। স্বর্ণের যেহেতু অনেক দাম বেড়েছে, তো স্বর্ণকেন্দ্রিক লোভ, লালসা বা অপরাধও বাড়াটা স্বাভাবিক।
রাস্তাঘাটের পাশাপাশি বাসাবাড়ির ভেতরেও হানা দিচ্ছে স্বর্ণচোর চক্র, তবে ছদ্মবেশে। গত 15 মে হালিশহরের আমেরিকা প্রবাসীর এক বাসায় আত্মীয় পরিচয়ে ঢুকে 15 ভরি স্বর্ণ ও 5 লাখ টাকা হাতিয়ে নিয়েছে নারী প্রতারক। 2023 সালের 12 সেপ্টেম্বর সুগন্ধা আবাসিকের বাসা থেকে ঠিক একই কায়দায় 50 ভরি স্বর্ণ হারিয়েছেন এক বৃদ্ধা। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কয়েক জেলার উপর দিয়ে কালবৈশাখী বয়ে গেছে। জামালপুরে ঝড়ের তাণ্ডবের পর বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে। রোববার রাত থেকে জেলা শহর সহ 6 উপজেলায় বৃষ্টি হয়। শনিবার ঝড়ের তাণ্ডবের পর ফের এমন বৃষ্টিতে দুর্ভোগে সাধারণ মানুষ। চরম বিপাকে পড়েছেন ঘর ভেঙে যাওয়া চরাঞ্চলের মানুষ। খোলা আকাশের নিচে দিন কাটছে তাদের। আতঙ্কের মধ্যে রয়েছেন শিশু ও বৃদ্ধরা। এদিকে টানা বর্ষণে কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা। শেরপুরের ঝিনাইগাতি থেকে নেমে গেছে উজানের ঢলের পানি। আজই শুরু করা হবে ভাঙা বাঁধ ও ক্ষতিগ্রস্ত সড়কের মেরামতের কাজ। এর আগে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রোববার ক্ষতিগ্রস্ত হয় অঞ্চলটির বাঁধ। সোমেশ্বরীর পানিতে তলিয়ে যায় অর্ধ শতাধিক বাড়িঘর আর দোকানপাট। পানির তোড়ে ক্ষতি হয়েছে নদী তীরবর্তী সড়কের। তবে কৃষি অফিস বলছে কৃষকরা এরই মধ্যে 95% ধান ঘরে তোলায় এড়ানো গেছে ব্যাপক ক্ষয়ক্ষতি। পানি দ্রুত কমে যাওয়ায় বাকি ধানের ক্ষতি হওয়ার শঙ্কা কম। কুমিল্লায় বাড়ছে বজ্রপাতে জানমালের ক্ষয়ক্ষতি। সম্প্রতি বজ্রঘাতে একই দিনে 5 জনের মৃত্যু নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। বজ্রপাতে প্রাণহানি কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ স্থানীয়দের। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন এই বিষয়ে প্রচারণার উপর জোর দিচ্ছেন তারা। কুমিল্লার বরুড়ার পয়ালগুচ্ছ গ্রামে সম্প্রতি ঘুড়ি উড়াতে গিয়ে গুরুতর আহত হয় 3 শিশু। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর জিহান ও ফাহাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আদরের সন্তানকে হারিয়ে অসীম শূন্যতা 2 পরিবারে। শোকে কাতর স্বজনরা। ব্যবহার্য জিনিসপত্রের মাঝেই স্মৃতি খুঁজে ফেরেন হারানো আপনজনের। একটা সরাসরি আমার নাতিটার উপরে পড়ছে, মাথা চুলটিছে পুড়ে গেছে এবং এগারোটা ঠোয়া উঠে জ্বলে গেছে। যে এইটা দত্তাম যাই ঘরের মাঝে এটাতে মনে হয় নাতি দিয়ে পাগল এটা দত্তকালে ঘুরতে এটা দত্তকালে ঘুরতে এটা দত্তকালে ঘুরতে। জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে বজ্রপাত। বেসরকারি সংস্থা ডিজাস্টার ফোরামের তথ্য বলছে গত 14 বছরে দেশে বজ্রাঘাতে প্রাণ গেছে 4000-এরও বেশি মানুষের। চলতি বছরের 28 এপ্রিল একদিনেই সারা দেশে মারা যান 23 জন। এর মধ্যে কুমিল্লাতেই প্রাণ যায় 5 জনের। এতে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। আকাশ কালো মেঘ করে আসে, তখন তো খুব ভয় লাগে। মাঠে মাঠে গাছ লাগা এটা রুচি, কিরে মানুষ গাছ আছে আমরা পাইব চলাফেরা করবো। বাচ্চাদেরকে সচেতন রাখবেন, যখন বাচ্চারা ঘরের ভিতরে থাকে। আর মেন করে স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে বলবো, আপনারা যারা স্টুডেন্ট আছে তাদেরকে যখন বজ্রপাত শুরু হবে তখন তাদেরকে স্কুল থেকে বের হতে দেবেন না। বজ্রপাতে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতার উপরেই জোর দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা যখনই দেখব আকাশে কালো মেঘ চলে আসছে, মানে সহজ ভাষা আমরা যেটা বোঝাতে পারবো সেটা হলো কালো মেঘ যখন চলে আসবে তখন আমাদেরকে সতর্ক হতে হবে, সতর্ক থাকতে হবে। এটাকে যেটা বলে আমাদের আবহাওয়ার ভাষায় সিবি ক্লাউড। সিবি ক্লাউড ফর্ম করলেই অ্যান্ডবিল টাইপের যে ক্লাউডটা তৈরি হবে সেই সময় আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে আমরা প্রচারণা শুরু করেছি এবং আমাদের এটা অব্যাহত আছে যে সবাইকে কিভাবে সচেতনতা করা যায় এবং সচেতন হলেই আসলে বজ্রপাত থেকে মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছরে এ পর্যন্ত বজ্রাঘাতে কুমিল্লায় মারা গেছেন 8 জন, আহত হয়েছেন 1 জন। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। রংপুরের সকাল থেকে মুষলধারে বর্ষণ হচ্ছে। বৃষ্টির সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাঝহারুল মান্নান। মাঝহার, আপনি তো সেখানে রয়েছেন, এখনো কি বৃষ্টি হচ্ছে কিনা এবং জনজীবনের প্রভাব কেমন পড়ছে?
ইসরাত, বৃষ্টিটা আসলে শুরু হয়েছে গতকাল বিকেল থেকে। রংপুরের আবহাওয়া যে অফিস আছে, আবহাওয়া অফিসের যে তথ্য বলছে, গতকাল বিকেল 5টা থেকে এখন এই সকাল 8টা পর্যন্ত রংপুরে এবং রংপুর আশপাশের এলাকায় প্রায় 91.0 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন। তবে আবহাওয়া অফিস যেটি বলছে, এর মধ্যে যে ঝড়ো হাওয়া বা বজ্রপাতের সেরকম কোনো ঘটনা এই এলাকায় ঘটেনি। বৃষ্টি হওয়ার কারণে যে ঘটনাটা ঘটেছে, যে এখন এই মুহূর্তে একটুখানি টিপ টিপ বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ আগেও মুষলধারে বৃষ্টি হয়েছিল। রংপুর মহানগরীর যে নিম্নাঞ্চল যে এলাকাগুলো আছে, সেই এলাকাগুলো কিন্তু জলবন্দী হয়ে পড়েছে এবং এটি যদি অব্যাহত থাকে তাহলে এই জলবন্দীটা আরো বাড়বে, আর যদি অব্যাহতটা না থাকে তাহলে হয়তো সেটি দ্রুত কমে যাবে। আরেকটি বিষয় আপনাকে বলি, আপনি জানেন যে এই যে বৃষ্টি যদি অব্যাহত থাকে এবং উজান থেকে যদি ঢল আসে তাহলে তিস্তার পানিও বাড়ে। যদিও তিস্তার পানি লালমনিরহাটের যে তিস্তা ব্যারেজ পয়েন্ট আছে সেখানে প্রায় 70 কিলোমিটার নিচে এবং কাউনিয়ার যে ব্রিজ পয়েন্ট আছে সেখানে প্রায় 100 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু আশঙ্কা হচ্ছে যদি এটি বৃষ্টিটি যদি অনবরত চলতেই থাকে, আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এটি যদি আরো 2 দিন হয় এবং উজান থেকে যদি ঢল নেমে আসে তাহলে তিস্তার পানি বাড়বে। আপনি জানেন যে এই সময় তিস্তার মধ্যে বড় আবাদ সহ বিভিন্ন ধরনের আবাদ আছে, পাশাপাশি এখন বড় আবাদ একেবারে কৃষকরা ঘরে তুলছেন। এই বৃষ্টির কারণে এই বড় আবাদ যে তোলা হচ্ছে, সেই আবাদের মধ্যেও আবাদ তোলার ক্ষেত্রে কিন্তু কৃষকরা বড় ধরনের বিপাকে পড়ে গেছেন এবং এটি বারবার আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যদি এটি অব্যাহত থাকে তাহলে কৃষকরা আরো বিপাকে পড়বেন এবং বিশেষ করে বজ্রপাত এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেটি যদি হয় তাহলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে সাবধানে চলাফেরা করতে, কৃষক যারা আছেন বিশেষ করে তারা যেন যখন মাঠে যাবেন যদি বজ্রপাত হয় তখন তাকে মাঠটাকে ছেড়ে নিরাপদ জায়গায় চলে যাওয়ারও কথা আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। এবং বন্যা পূর্বাভাস কেন্দ্রের যেটি বক্তব্য সেটিও বলা হচ্ছে যদি এই ধারাটি অব্যাহত থাকে এবং উজান থেকে যদি ঢল নেমে আসে তাহলে তিস্তায় পানি বাড়বে এবং তিস্তার যে বিস্তীর্ণ এলাকা যে আছে সেই বিস্তীর্ণ এলাকা যে নিম্নাঞ্চল এবং চরাঞ্চলগুলো প্লাবিত হয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাকে মাঝার। ঠিকাদারের তালিকায় ইউএনওর নাম, প্রকল্পের কাজেও উঠেছে অনিয়ম দুর্নীতির অভিযোগ। এ নিয়ে তোলপাড় চলছে ঠাকুরগাঁওয়ে। ইউনিয়ন ভূমি অফিস সংস্কার প্রকল্পের তালিকায় দেখা গেছে রানী সংকৈল ইউনিয়নের নাম, যদিও এটি কারিগরি ত্রুটি বলে দাবি বর্তমানে পীরগঞ্জে বদলি হওয়া রকিবুল হাসানের। তদন্ত করে দেখছে জেলা প্রশাসন। তালিকাটি ঠাকুরগাঁয়ের ইউনিয়ন ভূমি অফিস সংস্কার ও বরাদ্দের পরিমাণের। আছে ঠিকাদারদের নাম, সেই তালিকায় মিলল একজন ইউনোর নামও। 2023-24 অর্থ বছরে জেলার 5 উপজেলার 16টি ইউনিয়ন ভূমি অফিস সংস্কার করা হয়। এর মধ্যে রানীশঙ্কলে রয়েছে 2টি, বরাদ্দ প্রায় 10 লাখ টাকা। টেন্ডারের মাধ্যমে ঠিকাদারদের দিয়ে এসব কাজ বাস্তবায়নের কথা। সেখানে রানীশঙ্কলের ইউনো রকিবুল হাসানের নাম থাকা নিয়ে উঠেছে প্রশ্ন। আচ্ছা, আমাদের ইউনো স্যারের মাধ্যমে এটা উনি ছিল জনাব রাকিবুল ইসলাম, যে এখানটায় এই নতুন বিল্ডিং হওয়ার জন্য এখানটায় গত 1 বছরও কোনো কাজ নেই, রিপেয়ারিং এর কোনো কাজ নেই। বর্তমানে পীরগঞ্জে বদলি হয়েছেন রকিবুল হাসান। জানতে চাই আগের অফিসে ঠিকাদারের তালিকায় তার নাম থাকার রহস্য কি। না, ঠিকাদার তো এমএইচ কর্পোরেশনের মাধ্যমে আরেকটি পদোন্নতি করা হয়। না, আমার নাম থাকার কোনো প্রশ্নই আসে না, সেটা তো কারিগরি ত্রুটি থাকতে পারে। অন্য উপজেলাগুলোতেও কাজের মান নিয়ে খুশি নন ইউনিয়ন ভূমি অফিসের লোকজন। তারা অনিয়মের নানা অভিযোগ তুলেছেন। ইউনো অফিস থেকে আমাদের বরাদ্দ ছিল, ওনারাই সবকিছু মেনটেন করছেন। ওনারা মিস্ত্রি থেকে শুরু করে যাবতীয় কাজ যা যা লাগে ওনারাই করছেন। আমাদের এই যে ভূমি অফিসের পশ্চিম পাশে রুমটা খুব ফাটা, ওখানে কখন মনে পড়ে যাবে এরকম আতঙ্ক লাগে, ভয় লাগে। ওয়ালের কাজটা পরে করলেও ঘরের কাজটা আগে করলে হতো, কিন্তু ওয়ালের কাজের সাথে সাথে ঘরের কাজের কথা বলছে যে হবে। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম দুর্নীতি থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। ঠিকাদার হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের কাজ করার কোনো সুযোগ নেই। স্পেসিফিকেশন অনুযায়ী কোথাও যদি কাজ না হয় তাহলে সেগুলো তদন্ত অন্তে আমি অবশ্যই যারা সংশ্লিষ্ট ছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পুরো প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেওয়া হয় 49 লাখের বেশি টাকা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। কোরবানিতে এবার বড় চমক টাইগার বিশু। 30 মণ ওজনের এই ষাঁড় কিনলে সাথে ফ্রি 50 কেজি ওজনের ছাগল। নওগাঁর মান্দা উপজেলায় এক আদি কৃষকের বাড়িতে একসাথে বড় হয়েছে তারা। বিস্তারিত জানাচ্ছেন শফিক ছোটন, ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া।
বিশাল আকৃতির টাইগার বিশু 3 বছরে ওজন হয়েছে 30 মণ। শখের বসে গবাদি পশু পালন করেন মান্দা উপজেলার ছোট বেলালদহ গ্রামের আবু ইউসুফ। তবে ফ্রিজিয়ান জাতের টাইগার বিশুকে নিয়ে তাদের কৌতূহলের শেষ নেই। এই বিশু মায়ের পেটে আসতেই খাসি জবাই করে ভুঁড়ি ভোজের আয়োজন করেছিলেন। চেক করার পর গরু খাবেন, আমি বলছি যাক তুমি কোন খাসি খাবে তোমরা খাও। এই তখন একটা খাসি, ছোট একটা খাসি জবাই করে 12 কেজি মাংস হলো। আমি বললাম যে বাসার মধ্যে দেওয়ার দরকার নাই, তোমরা আসো আমার পার্শ্ববর্তী আছে খোলা নেতে আমার বাসাতে চাল নাও, নিয়ে মিক্সড পোলাও করে খাওয়া দাওয়া করো। গরু নয়, এ যেন হাতি পোষা। পরিচর্যায় রাখা হয়েছে 2 জন রাখাল। প্রতিদিন খায় 20 থেকে 25 কেজি রাজকীয় খাবার। 10 কেজি ভুসি খাবে, খুদের ভাত 2-3 কেজি চালের ভাত খাবে, গুঁড়া খাবে, আপনার লবণ খায়, খোল খায়, আটাও দেয়। এই ভাঙ্গানি আটা আমার, এই গম, ভুট্টা, বুট এগুলো মিক্সড করে নিয়ে ভাঙ্গানোর পর ওটা একটু দেওয়া হলো। আর এই যে এখন গরমের সময় আমি গুড় দিই। একই সাথে আদর যত্নে বড় হয়েছে আরেকটি চমক, তোতাপুরি জাতের এই ছাগল। টাইগার বিশুকে কিনলে ফ্রি দিবেন ছাগলটি। ওদের ছায়া দিয়ে আমি নিয়ে ঘুরি, আমি সামনে যাই, ও আমার পিছে পিছে যাই, আমি ওকে একটু পাউরুটি খাওয়াই বা কলা খাওয়াই। এই গরুটা খুব বড়, অত্র এলাকার মধ্যে এরকম বড় গরু না। প্রাকৃতিক খাবার এবং প্রাকৃতিক পরিবেশে ওনারা লালন পালন করে থাকে, এই কারণে অসুখ বিসুখ একটু তুলনামূলক অতটা না। প্রাণী সম্পদ বিভাগ বলছে কুরবানি ঈদ উপলক্ষে জেলা জুড়ে গবাদি পশু পালনে বৈচিত্র্য আনা হয়েছে। সেই ধারাবাহিকতায় টাইগার বিশুকে দেখভাল করছেন তারা। তার থাকার যে ঘর, তার খাদ্য ব্যবস্থাপনা, তার অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলি, সকালবেলা কি খাবার হবে, দুপুরবেলা কি খাবার হবে এবং বিকেলবেলা কি খাবার হবে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা নখদর্পণ তাদেরকে হাতে কলমে শিখে দিই। হাটে নয়, বাড়ি থেকেই টাইগার বিশুকে বিক্রি করতে চান আবু ইউসুফ। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। মুন্সিগঞ্জের ধবলগাইয়ের কদর রয়েছে দেশ জুড়েই। কোরবানির ঈদকে সামনে রেখে এবারও মীর কাদিমের ধবলগাই নিয়ে প্রস্তুত খামারিরা। এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী আরাফাত রায়হান সাকিবের কাছ থেকে। সাকিব, খামারিদের প্রস্তুতি কেমন দেখছেন এবং কেমন দাম প্রত্যাশা করছেন তারা এবার? হ্যাঁ ইশরাত, যেমনটি বলছিলেন, আসলে ধবধবে সাদা গড়ন আর দুধে আলতা যে অনেকটা গোলাপি আভার মতো আসলে বর্ণের কারণে মীর কাদিমের ধবল গরু কিন্তু দেখতে যেমন সুন্দর, এছাড়া এটির মাংস কিন্তু বেশ নরম হয়ে থাকে, সুস্বাদু হয়ে থাকে, যার কারণে কিন্তু দেশ জুড়ে এর কদর রয়েছে। এবং ঈদকে কেন্দ্র করে কিন্তু এই পশু প্রতিপালনে কিন্তু আসলে একেবারে ব্যস্ত সময় কাটাচ্ছে এখানকার যে খামারিরা রয়েছে। এবং আসলে এই মুহূর্তে তারা আসলে পশুর যে প্রস্তুতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং মুন্সিগঞ্জের মীর কাদিমের এবছর 1 ডজনের বেশি খামারে এই ধবল গরু প্রতিপালন করা হয়। বিশেষ করে পুরান ঢাকার মানুষদের কিন্তু বিশেষ একটি চাহিদা এবং কদর রয়েছে। এবং ঢাকার রহমতগঞ্জ হাটে কিন্তু একটি বিশেষ বেচাকিনা দেখা যায় এই সাদা বর্ণের ধবল গরু, যেটি আসলে এই মীর কাদিমে পালন করা হয়। এবং এটি কিন্তু এই এলাকার ঐতিহ্যেরও স্মারক, কারণ বছরের পর বছর ধরে, প্রায় 200 বছর ধরে রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকার মানুষের চাহিদা পূরণে এই ধবল গরু মীর কাদিমে পালন করা হয়। এবং আসন্ন ঈদকে কেন্দ্র করে কিন্তু প্রতিটি এই খামারগুলোতে এবারও আমরা ধবল গরু প্রস্তুতির চিত্র দেখতে পাচ্ছি। এবং সকাল থেকে আমরা খামারগুলোতে এসে দেখি যে তাদের যে নিয়মিত পরিচর্যা, এই ধবল গরুর পালনের যে বিশেষ পরিচর্যা সেটি কিন্তু তারা করছে। এবং তারা বলছে যে ইতিমধ্যেই কিন্তু আসলে তাদের যে কাঙ্ক্ষিত যে চাওয়া সেটি কিন্তু তাদের এখানে প্রতিফলন দেখতে পাচ্ছে। এবং বেচা কেনাও কিন্তু আসলে তাদের শুরু হয়েছে। এবং তারা বলছে এখানের এবছরের যে গরুগুলো সেগুলো কিন্তু আসলে দেখা যাচ্ছে 3 থেকে 9 মণ পর্যন্ত ওজন, এবং সেগুলো 1.5 লাখ থেকে আসলে 4 লাখ টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে। এবং ওজন অনুযায়ী কিন্তু বিভিন্ন দামে কিন্তু এই গরুগুলো বেচা কেনা হচ্ছে। বিশেষ করে এই সৌন্দর্য দেখার জন্যই কিন্তু আসলে বেশি দামে এই গরুগুলো ক্রেতারা নিয়ে যাচ্ছে বলে এখানকার খামারিরা আমাদেরকে বলছে। ধন্যবাদ আপনাকে সাকিব। কুয়েট শিক্ষকদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম থেকেও বিরত থাকার ঘোষণা দিয়েছে কুয়েট শিক্ষক সমিতি।
সোমবার দুপুরের মধ্যে কুয়েটে সংঘর্ষ ও শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় দোষীদের বিচার কাজ শেষ না হলে উপাচার্যের কার্যালয়ে অবস্থান ধর্মঘটের ঘোষণা তাদের। রোববার শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে এই সিদ্ধান্ত নেয় শিক্ষক সমিতি। এর আগে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে বৈঠক করেন। পরে সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়, কয়েকজন শিক্ষার্থীর স্বার্থ রক্ষায় ও উপরমহল নামক অদৃশ্য শক্তিকে তুষ্ট করতে আইনের বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বিচারিক কার্যক্রম স্থগিত রেখেছে। অপরদিকে শিক্ষকদের সাইবার বুলিং এর প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেছে সিএসই বিভাগের সাবেক শিক্ষার্থী ও বুয়েটের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। কুয়েটের ক্লাস বর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশাসনিক কাজে সহযোগিতা থেকেও শিক্ষকবৃন্দ বিরত থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সহ দ্রুত ক্লাস শুরু করার দাবিতে শিক্ষকবৃন্দ ভাইস চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবে। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগরের আহ্বায়ক, সদস্য সচিব সহ শীর্ষ 4 নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ তুলে দলটির 16 নেতাকর্মী পদত্যাগ করেছেন। রোববার রাতে শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা। এ সময় জেলা আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মহানগর আহ্বায়কের বিরুদ্ধে অভিযোগ করেন পদত্যাগকারীরা। এর আগে গেল 15ই মে নেতাদের দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেন জেলা কমিটির আরেক সদস্য মাহমুদুর রহমান লিয়ন। তাদের দাবি, অভিযুক্তরা বিভিন্ন স্থান থেকে চাঁদা তুলে তা আত্মসাৎ করেছেন। পদত্যাগকারীদের বেশ কয়েকজন ছাত্রলীগের সাথে জড়িত বলে দাবি করেছেন মহানগর ও জেলা আহ্বায়ক। বিস্তৃত হচ্ছে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি, সামান্য বাড়ছে ভাতার পরিমাণ। প্রকৃত উপকারভোগীও খুঁজে বের করছে সরকার। কর্মসূচির সংখ্যাতেও আনা হবে পরিবর্তন। আগামী বাজেটে এই বিষয়ে থাকবে দিক নির্দেশনা। বিশ্লেষকরা বলছেন, উপকারভোগী শনাক্তে অনিয়ম বন্ধ করতে হবে, পাশাপাশি আর্থিক সক্ষমতা বাড়াতে সহায়তায় জোর দেয়া দরকার। ভর্তুকির অর্থের সঠিক ব্যবহারও প্রয়োজন। গাইবান্ধার গোবিন্দগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের আব্দুল মতিন জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখন তিনি বড্ড ক্লান্ত। আয়ের তেমন উৎস নেই, পান না সরকারের সহায়তা। সরকারের ভাতা এখন সরকারের জিনিস যদি দেয়, দিছেও মেলা মানুষ দিছেও, পাইছেও মেলা মানুষ, আমার পাইটাই নি। ওর বলে ফির কিভাবে করা লাগবে নাকি, ঢাকার থেকে আসবি নাকি, তাই সেটা কাগজটা জমা নিছে, 4 কোটি হলে আর পাই না। একই এলাকার মুজিবুর রহমানও পান না বয়স্ক ভাতার মতো সরকারের আর্থিক প্রণোদনা। বয়স জটিলতায় তিনিও সুবিধা বঞ্চিত। সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী শনাক্তের পদ্ধতি নিয়ে শুরু থেকে ছিল বিতর্ক। 140 ধরনের কর্মসূচি চলমান থাকলেও সুবিধার বাইরে বিপুল সংখ্যক মানুষ। যোগ্য না হলেও দুর্নীতির মাধ্যমে অনেকেই তুলছেন ভাতা। চলতি অর্থবছরে এই খাতে বরাদ্দ রাখা হয়েছে মোট বাজেটের 17%। তবে বিশাল বরাদ্দের ক্ষেত্রে আছে শুভঙ্করের ফাঁকি। এই যে 130-40টা যে প্রোগ্রাম, আমাদের এটা সত্যিকারভাবে সঠিকভাবে বাস্তবায়নের ক্ষমতা কতটুকু? হত দরিদ্র ব্যক্তিদের কাছে পাওয়ার কথা, তারা কিন্তু পায় না সহজে। এটা কিন্তু অর্থাৎ মিস টার্গেটিং যেটা আমরা বলি, এটা একটা বড় সমস্যা। এবং যখন এতগুলো প্রোগ্রাম থাকে, এতগুলো প্রোগ্রামের টার্গেটিংটা সঠিকভাবে সঠিক ব্যক্তির কাছে বা সঠিক পরিবারের কাছে এটা পৌঁছানো, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পরিবর্তিত সময়ে আগামী বাজেটে সামাজিক নিরাপত্তামূলক খাতে সংস্কার আনতে চায় অর্থ বিভাগ। কিছুটা বাড়ছে বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা, অসচ্ছল প্রতিবন্ধী সহ 10টি ভাতার পরিমাণ। খতিয়ে দেখা হচ্ছে অনিয়মও। উচ্চ মূল্যস্ফীতির বাজারে 500-700-1000 টাকা, এটা দিয়ে একটা পরিবারের, যে হত দরিদ্র পরিবারের, তারা কি সমস্যা, তারা কি এটা দিয়ে 1 সপ্তাহ তো চলতে পারবে না, 1 মাস তো দূরের কথা। এমন পরিমাণটা দেওয়া উচিত যাতে এটা সেই পরিবারের অবস্থার এটা পরিবর্তনে একটা ভূমিকা রাখতে পারে। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান, খাদ্য বান্ধব কর্মসূচি, ভিজিডি সহ নানা ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নিচ্ছে অর্থ মন্ত্রণালয়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ইন্টারনেটের বদৌলতে সকল তথ্য এখন হাতের মুঠোয়। আছে টেলিভিশন, বাংলাদেশ রেডিও থেকেও কৃষি সহ বিভিন্ন ধরনের সংবাদ প্রচার করা হয়। এত কিছুর পরেও প্রায় 10 কোটি টাকা ব্যয়ে রেডিও স্টেশন স্থাপন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উদ্দেশ্য, আবহাওয়া ও কৃষির নির্ভরযোগ্য
তথ্য কৃষকদের কাছে পৌঁছে দেয়া। বর্তমান প্রযুক্তির যুগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই প্রকল্প কতটা বাস্তবমুখী তার খোঁজ নিয়েছেন সহকর্মী কাউসার হোসেন। তপ্ত রোদে ফসলের মাঠ থেকে মুগ ডাল তুলছেন কৃষক। এবার মৌসুমের শুরুতে বৃষ্টি না হওয়ায় কীটনাশকের ব্যবহার হয়েছে বেশি। মাঠ থেকে ডাল তোলার আগ মুহূর্তে অনাকাঙ্ক্ষিত বৃষ্টি আর জোয়ারের পানিতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে অনেকটা। ক্ষতি হয়েছে বর্ষায় কয়েকটা খাত আমার তাই তলাই গেছে, ওইসব তলাই গেছে। গাছ ডাঙ্গরার পরে আমরা 3 বার ওষুধ দিছি, তারপরে পোহে গেছে। পোহে ধরার পরে ফসল তেমন একটা ধরে নাই। এরপরে বর্ষা আইছে, বর্ষার পরে একটু ফসল ধরাতেছে, আর মধ্যে জোয়ারের পানিতে তলাই গেছে। কৃষকদের কাছে আবহাওয়া ও নদ নদীর সঠিক তথ্য পৌঁছে দিতে কোটি কোটি টাকা ব্যয়ে দেশের 12 জেলায় রেডিও স্টেশন স্থাপন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 12টি স্টেশনের মধ্যে বরিশালে একটি। একটু খোঁজ নিয়ে দেখা যাক কৃষকদের জন্য কী ধরনের তথ্য সরবরাহ করা হচ্ছে সেই স্টেশন থেকে। কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় বছর 2 আগে বরিশাল নগরীর খামারবাড়ির একটি কক্ষে স্থাপন করা হয় এই রেডিও স্টেশনটি। টাওয়ার, ট্রান্সমিটার, কম্পিউটার, মাইক্রোফোন সবই আছে এখানে। বিদ্যুৎ না থাকলেও সম্প্রচার স্বাভাবিক রাখতে আছে জেনারেটরের ব্যবস্থা। অথচ দীর্ঘদিন ধরে অচল পড়ে আছে স্টেশনটি। দুর্বল অবকাঠামোর কারণে বাতাস ও পানি ঢুকছে রুমের ভিতরে। বেশ কিছুদিন আগে যে রুমের যে এয়ারটাইট যে ফ্যাসিলিটিসটা ওটা একটু ডিস্ট্রয় হয়ে যায়, তারপরে থেকে ওটা রেডিও কার্যক্রমটা আসলে বন্ধ আছে। রেডিও স্টেশন স্থাপনের কাজ করেছে সার্ভিক ইঞ্জিন লিমিটেড। শুরুতে প্রকল্প থেকে একজন টেকনিশিয়ান স্টেশনটি পরিচালনা করত। নিয়মিত অনুষ্ঠান প্রচারের জন্য বরিশাল খামারবাড়ির 5 কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণ দেয় প্রতিষ্ঠানটি। এর মধ্যে 3 জন বদলি হয়েছে অন্যত্র। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় আসছে না টেকনিশিয়ানও। আমি প্রায় 1.5-2 বছর আগে ট্রেনিং নিছি, তখন ট্রেনিং ছিল 3 দিন ব্যাপী। কিন্তু এইখানের যে কাজ সেইটা আসলে এই 2-3 দিনের ট্রেনিং বা 1 সপ্তাহ ট্রেনিংয়ে আসলে কমপ্লিট করা সম্ভব না। আমি এক জায়গায় আইসা চালু করেছিলাম, কিন্তু আমি তারা ঢাকা থেকে আইসা আমাকে একবার দেখাই দেওয়ার কথা বলছিল, কিন্তু আসে নাই, এই জন্য আমি চালু করতে পারি না। 20 কিলোমিটার দূরে শোনা যায় না এই রেডিও। আশেপাশের কৃষকরা বলছেন কৃষি বিভাগের এই রেডিও শোনেননি কখনো। ইন্টারনেট বা টেলিভিশন থেকেই নিচ্ছেন প্রয়োজনীয় তথ্য। যারা নেট দেখে, নেট চালায়, তারা বলে যে বর্ষা হইবে, এই তো আগামী দিন নাকি বর্ষা হবে শুনলাম। ও রেডিও এখন আর শোনে কেউ, রেডিও তো দূরের কথা, এখন টিভিও কম দেখে। এই যুগে রেডিও সেন্টারের বা রেডিও থেকে নিউজ কালেকশন করে সেটা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার যে ভীষণ আসলে যৌক্তিক বলে আমি মনে করছি না। শত শত কোটি টাকার যে লুটপাট, সেই লুটপাটের আসলে মানে অংশীদার হতে, সে লুটপাট করার জন্যই আসলে এই প্রকল্পগুলো করা হচ্ছে। বরিশাল ছাড়াও চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর, রাঙামাটি, কুমিল্লা, কক্সবাজার, পাবনা, ঠাকুরগাঁও এবং ময়মনসিংহ জেলায় রেডিও স্টেশন স্থাপন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রায় সবগুলো স্টেশনই অচল। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। ভুট্টার বেশ ভালো ফলন হয়েছে, তবু হতাশ লালমনিরহাটের চাষিরা। জেলায় নেই কোনো প্রসেসিং কেন্দ্র, তাই ন্যায্য দামে বিক্রি করতে না পারায় ক্ষতির মুখে প্রান্তিক চাষি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভুট্টা ক্রয় কেন্দ্র বিষয়ক লিখিত আবেদন করা হয়েছে। ভবিষ্যতে এই বিষয়ে প্রকল্প নেওয়া হতে পারে বলছেন জেলা প্রশাসক। একসময় এসব জমিতে চাষ হতো তামাক, এখন সেখানে হয় ভুট্টার আবাদ। ফলনও মিলছে বেশ। তিস্তা ধরলা নদীবেষ্টিত জেলা লালমনিরহাট। বছর 10 ধরেই রবি মৌসুমে জেলার 5 উপজেলার চরাঞ্চলে আবাদ হচ্ছে ভুট্টার। চাহিদা থাকায় দিন দিন আগ্রহ বাড়ছে চাষিদের। এই অঞ্চলের সবচেয়ে ব্র্যান্ডিং ফসল ভুট্টা, কিন্তু আমাদের এটা একটা প্রসেসিং সেন্টার হয়, তাহলে আমি ন্যায্য মূল্যটা পাবো, এটা কৃষক লাভবান হবে। তামাকের বিকল্প হিসেবে আমরা ভুট্টা চাষ শুরু করলাম, কিন্তু কথা হচ্ছে এবারে ভুট্টার যে দাম, এই দাম দিয়ে আসলে ভুট্টার খরচও ওঠানো সম্ভব না। কিন্তু সমস্যা হলো দীর্ঘদিনেও জেলায় গড়ে ওঠেনি ক্রয় কেন্দ্র, তাই উৎপাদিত ফসল কয়েক হাত ঘুরে চলে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। ন্যায্য মূল্য বঞ্চিত হচ্ছেন চাষিরা। সারের দাম বেশি, তেলের দাম বেশি, পানির দাম বেশি, বিল বেশি। এখন মনে করে যে
কামলা রেট বেশি, এখন তো সেই পয়সাটা আমার ওঠে না। আমরা দাম পাই না, পাইকারি নিয়ে আমাদের বেশি দামে বেচে। এখানে কোনো গোডাউন নাই, কারখানা নাই, আর আমরা ন্যায্য মূল্য পাই না। কৃষি বিভাগ বলছে উত্তরের এই জেলার আবহাওয়া ভুট্টা চাষের জন্য উপযোগী। ক্রয় কেন্দ্রের বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানিয়েছে প্রশাসন। চরাঞ্চলে যেটা আমাদের হয়তো 3 ফসল করার সুযোগ নেই, সেই জায়গাগুলোতে শুধু আমরা ভুট্টাকে সীমাবদ্ধ রাখার জন্য আমরা চেষ্টা করতেছি। সুতরাং এই ভুট্টাকে কেন্দ্র করে যে সরকারিভাবে কোনো এখানে ইন্ডাস্ট্রি বা অন্য কোনো এই ধরনের এখন পর্যন্ত চিন্তা ভাবনা নেই। সরকারিভাবে কোনো ভুট্টা প্রসেসিং জোন নেই, বেসরকারিভাবে কিছু গড়ে উঠেছে। তা আমরা সরকার এই বিষয়ে আমরা কয়েকবার লিখেছি সরকারের কাছে, হয়তো ভবিষ্যতে এই বিষয়ে কোনো প্রজেক্ট নেওয়া যেতে পারে। স্থানীয় কৃষি বিভাগের তথ্য মতে লালমনিরহাটে এবার 32,910 হেক্টর জমিতে ভুট্টা চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সেখানে আবাদ হয়েছে 33,055 হেক্টর জমিতে। আফরোজ আলামিয়া, যমুনা নিউজ। গাজায় ইসরায়েলের বর্বরতা চলছে। অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টের 3য় দিনে মৃত্যু হয়েছে 151 ফিলিস্তিনির। 4র্থ দিনেও পূর্ণ শক্তিতে পরিচালিত হচ্ছে নতুন নামের ইসরায়েলি অভিযান। কোনো সতর্কতা বার্তা ছাড়াই বিমান হামলার টার্গেট হয়েছে উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতাল। অঞ্চলটির একমাত্র সচল ওই হাসপাতালে 4 জন ডাক্তার ও 8 জন নার্স সহ অন্তত 55 জনকে ভেতরে জিম্মি করে রেখেছে আইডিএফ। মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবির দেইর আল বালাতে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে হয়েছে ড্রোন হামলা। বোমা বর্ষণ হয়েছে গাজার দক্ষিণের বিভিন্ন স্থানেও। উপত্যকাটিতে 1.5 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 53,000-এর বেশি ফিলিস্তিনি। গাজায় যুদ্ধ বন্ধে রাজি ইসরায়েল, তবে হামাসকে বেশ কিছু শর্ত এঁটে দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থায়ী আগ্রাসন থামাতে নিরস্ত্রীকরণ তো করতেই হবে, সেই সাথে উপত্যকাও ছাড়তে হবে হামাস সদস্যদের। একই সাথে মুক্তি দিতে হবে সকল জিম্মিদের। তেল আবিবের এমন শর্তের বিপরীতে এখনো কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠীটি। হামাস নির্মূলের অজুহাতে গাজায় দীর্ঘ 1.5 বছর চলছে ইসরায়েলি আগ্রাসন। প্রাণ গেছে 53,000 ফিলিস্তিনির। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা কয়েক হাজার মরদেহ। লক্ষ্য পূরণে অনেকটাই ব্যর্থ তেল আবিব। হামাস সদস্যের এই উপস্থিতি তারই প্রমাণ। বাধ্য হয়ে যুদ্ধবিরতি ভেঙে গত 18 মার্চ পুনরায় হামলা শুরু করে আইডিএফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পর সম্প্রতি যা আরও জোরালো হয়। এদিকে কাতারে চলমান আলোচনার মাঝেই গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ। আর স্থায়ীভাবে যুদ্ধবন্ধে আগে থেকেই দাবি জানিয়ে আসছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। এবার তেল আবিব জানালো উপত্যকায় যুদ্ধবন্ধে রাজি তারা। যুক্তরাষ্ট্রের দেয়া অস্থায়ী কিংবা হামাসের স্থায়ী 2 প্রস্তাবেই সম্মত নেতানিয়াহু প্রশাসন। বিনিময়ে দেয়া হয়েছে বেশ কিছু কঠিন শর্ত। স্থায়ীভাবে আগ্রাসন বন্ধ চাইলে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে হামাসকে, করতে হবে অস্ত্র সমর্পণ, পাশাপাশি উপত্যকা ছেড়ে বেছে নিতে হবে নির্বাসিত জীবন। আর সব জিম্মিকে একসাথে ছাড়ার শর্ত তো রয়েছেই। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় এসব দাবি। এর আগে গাজায় স্থায়ীভাবে যুদ্ধবন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও এবার সেই অবস্থান থেকে সরে আসতে দেখা গেছে বেনিয়ামিন নেতানিয়াহুকে। অনিক রহমান, যমুনা নিউজ। লাইট ক্যামেরা গ্ল্যামারে ঘেরা কান চলচ্চিত্র উৎসবে এবার নজর কেড়েছে ছোট্ট এক কুকুর স্টার। নামের মতোই আভিজাত্য তার স্বভাবে। হাঁটতে বের হলে যার সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে ওঠে মানুষ। মিষ্টি হাসিতে ভক্তদের মন ভোলাতেও জুড়ি মেলা ভার 3 বছর বয়সী এই কুকুরটির। অ্যাঞ্জেলিনা জোলি, ক্রিস্টেন স্টুয়ার্ট ও নাটালি পোর্টম্যানের মতো বিখ্যাত সব তারকারা যখন কান উৎসবের লাল গালিচায় আলো ছড়াচ্ছেন, তখনই দর্শনার্থীদের নজর কেড়েছে শহরের ছোট্ট এক কুকুর। 3 বছর বয়সী একটি পমেরানিয়ান জাতের কুকুর স্টার। চলাফেরা কোনো তারকাদের চেয়ে কম আকর্ষণীয় নয়। তুলতুলে সাদা লোম, মুখে মিষ্টি হাসি। আছে ইনস্টাগ্রামে নিজস্ব অ্যাকাউন্ট। রাস্তায় বের হলে রীতিমতো ভক্তদের সাথে ছবি তোলার দাবি মেটাতে হয় তাকে। সব মিলিয়ে হলিউড তারকাদের প্রতীকী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে এই কুকুরটি। স্টারকে নিয়ে বাইরে হাঁটতে বের হলে প্রায় প্রতি মিনিটেই কেউ না কেউ থামিয়ে ছবি তুলতে চায়। এটা দৈনন্দিন ব্যাপারে পরিণত হয়েছে। স্টার এত ছবি তোলা পছন্দ না করলেও ভক্তদের খুশি করতেই তাদের আবদার পূরণ করে।
তবে সবসময় মানুষের ভিড় পছন্দ করে না স্টার। নিরিবিলি বিশ্রামেই স্বাচ্ছন্দ্য তার। স্টার বেশ আরামপ্রিয়, বেশিরভাগ সময় ও পছন্দের খাবার খেতে আর শুয়ে থাকতে পছন্দ করে। তবে কান উৎসবের সময় ওকে বাইরে আসতেই হয়, হাজার হোক এখানকার তারকাও। কান চলচ্চিত্র উৎসবকে ঘিরে প্রায়ই পোষা প্রাণীরা আলোচনায় আসে। অনেক তারকা আবার প্রিয় কুকুরকে পরিপাটি করতে নিয়ে যান পার্লারে, কিন্তু কোনো তারকার কুকুর না হয়ে বরং নিজেই তারকা হয়ে উঠেছে স্টার। এখানে এ ব্যবসা বেশ লাভজনক। পারিবারিকভাবেই এ ব্যবসা করে আসছি আমরা। মালিকদের পছন্দ মতো আমরা কুকুরগুলোকে সাজিয়ে দেই। এবছর তুলতুলে লোমের কুকুরগুলো জনপ্রিয়তা পাচ্ছে। পমেরানিয়ান তো বটেই, এখন পুডল ও ককাপু জাতের কুকুরও নজর কেড়েছে প্রাণীপ্রিয়দের। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।